উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন রিতমায়ের প্রেমকথা খণ্ডাংশ। লিখেছেন রিক্তা ইসলাম মায়া, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 18। তারপর তারপর দিনগুলো সুন্দরই যাচ্ছে। রিতমায়ের মেজবানের অনুষ্ঠানের পর রিত মায়াকে নিয়ে ঢাকায় চলে যায় খানবাড়িতে। রিত নিজের বাড়ি ছেড়ে ঢাকায় খানবাড়িতে উঠেছে। একাকী মায়া হৃদের সঙ্গে খানবাড়িতে থাকছে। দুজনের টোনাটুনির সংসার বেশ সুন্দর সুখময়। মায়ের মাঝে বেবিকে নিয়ে কষ্টবাতিত সে বেশ ভালোই আছে স্বামীর ঘরে। হৃদ জেদি মানুষ, সে নিজেকে আর বউকে অন্যত্রে দিতে চায় না। মায়াও নিজের স্বামীকে ছাড়া কোথাও যাবে না, এমনকি নিজের বাপের বাড়িতেও না। শফিকুল ইসলাম, জামাল ইসলাম দুজন মেয়েদের মেজবানের অনুষ্ঠানের পরদিন চট্টগ্রামে গিয়েছিলেন জুইয়ের মা হবার সংবাদ শুনে। একরোখা জামাল সাহেবও নানা হবেন সেই খুশিতে জুই এবং আয়নকে মেনে নিয়ে ওদের দাওয়াত করেন আশুগঞ্জ যেতে। আয়ন জুই দুজনে জামাল সাহেবের সঙ্গে অতীতের সকল মনোমালিন্য ভুলে সম্পর্ক ঠিক করে নেন। কিন্তু হৃদ এই ব্যাপারে উদাসীন। সে সহজে কারো অপমান ভুলে তাকে অ্যাকসেপ্ট করতে পারে না। মায়ের পরিবারের সাথে হৃদের ঝামেলাও ছিল বড়সড়। শফিকুল ইসলাম, জামাল ইসলাম দুই ভাই খানবাড়ির সবার কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। হৃদ সেদিন খান বাড়িতেই ছিল, কিন্তু মায়ার বাপ চাচার আগমনে সে নিশ্চুপ বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ ঠাওর পর্যন্ত করতে পারেনি, তাই শফিকুল ইসলাম তার ভাই জামাল ইসলামের আদৌ ক্ষমা চেয়ে হৃদের মুখোমুখি হতে পারেনি। হৃদ সেই সুযোগটাই দিচ্ছে না। হৃদ যে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে সেটা দুই পরিবারের সবাই বুঝেছে, এমনকি মায়াও বুঝেছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে মায়া আপাতত বাড়াবাড়ি করেনি। হৃদ যে কাউকে সহজে ক্ষমা করতে পারবে না, এটা মায়াও জানে। হৃদ মায়াকে কখনো ক্ষমা করতো না, যদি না হৃদ মায়াকে ভালোবেসে বাধ্য হতো। হৃদ খান পারলে মায়াকেও নিজের জীবন থেকে দূরে রাখতো, যদি সে মায়াকে ভুলে থাকতে পারতো। হৃদ খান নিজের মনের সাথে পেরে ওঠে না বলেই সে বউকে ছাড়া কিছুই বোঝে না। তাই মায়া ও হৃদের বাধ্য হতে বউ হতে চায়। আজকাল হৃদের সঙ্গে বেবি নিয়ে মায়া বাড়াবাড়ি করে না, তবে বেবির আশাও মায়া ছেড়ে দেয়নি। মায়া অন্য ফন্দিতে আছে। হৃদ যেহেতু বেবি চাচ্ছে না, তাই মায়া হৃদকে না জানিয়ে ডক্টরের কাছে যাবে চিন্তা করেছে। মায়ের একা ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না, সেজন্য সুফিয়া খান কিছুদিনের মধ্যে ঢাকা আসলে ওনাকে নিয়ে যাবেন। মনোমাত্রিক তো ভাবনায় মায়ের ঘুর কাটিয়ে হঠাৎ গাড়ির হর্ন দিল ড্রাইভার। মায়াকে ডেকে বলল, ম্যাডাম, আমরা স্যারের অফিসে আয়সা পড়ছি। মায়া গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো। হৃদের অফিসের 6তলা ভবনের সামনে গাড়িটি পার্ক করা। ড্রাইভার গাড়ির দরজা টেনে ধরে মায়া গাড়ি থেকে নেমে ভবনের ভেতরের দিকে হাঁটে। লিফটের ভেতরে ঢুকে 3য় ফ্লোরে বাটন চেপে কাঁধের কলেজ ব্যাগটা টেনে দাঁড়ায়। দুপুর 1:45। কলেজ শেষ করে মায়া সোজা হৃদের অফিসে চলে এসেছে। খালি বাড়িতে মায়ের মন টেকে না, সেজন্য মায়া কলেজ শেষ করে মাঝে মধ্যে হৃদের অফিসে চলে আসে। দুপুরে হৃদের সঙ্গে লাঞ্চ করে আবার বিকেলে চলে যায়। হৃদ রাতে বাসায় ফেরে। মায়ের রাতে হৃদের জন্য রান্না করে রাখে। এটাই তাদের টোনাটুনির সংসার। হৃদ বউ হিসেবে মায়াকে হৃদের অফিসে সবাই চেনে। মায়া অফিসে ঢুকতেই ছোট বড় সকল স্টাফরা মায়াকে ম্যাডাম ম্যাডাম বলে সালাম দেয়। এতে মায়া প্রথম প্রথম অস্বস্তিতে পড়লেও আজকাল সে মানিয়ে নিয়েছে। স্বামী বস হলে তো বউকে সবাই সালাম দেবে, স্বাভাবিক। মায়া 3য় ফ্লোরে হৃদের অফিসের কাছের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে হৃদকে কক্ষে কোথাও দেখতে পেল না। পুরো অফিস খালি। মায়ের পেছনে পেছনে একজন পিয়ন মায়াকে দেখে 1 গ্লাস পানি নিয়ে আসে। হৃদের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ম্যাডাম আসবো? মায়া পেছন ফিরে তাকায়, মুখ ঢাকা মাস্কে। মায়ের সম্মতি দিয়ে মিহিস্বরে জানতে চায়, উনি কোথায়? মায়ের উনি শব্দটা বুঝে পিয়ন ক্রমশ মায়ের জন্য আনা পানির গ্লাসটা সোফার টেবিলের উপরে রেখে, স্যার 4র্থ ফ্লোরে গেছেন, এক্ষুনি আসে পড়বো ম্যাডাম। আচ্ছা, আপনি যান। জি। কাশিম চলে যায়। মায়ের কাঁধের কলেজ ব্যাগটা সোফার উপরে রেখে ওয়াশরুমে যায়। গায়ের কালো বোরখাটাও খোলেনি। যাওয়ার আগে মুখের মাস্কটা খুলে ব্যাগের উপরে রেখে যায়। হৃদ মিনিট সময় পরেই নিজের কেবিনে ঢুকে মায়ের ব্যাগ সোফায় পড়ে থাকতে দেখে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়ের খোঁজ করে। ওয়াশরুমের পানির শব্দ বুঝতে পেরে মায়া ওয়াশরুমে। হৃদ টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দুজনের খাবার অর্ডার করে। এর মাঝে মায়া ওয়াশরুম থেকে বের হতেই হৃদ পেছনে তাকায়। দুজনে চোখাচোখি হয়। হৃদ মায়ের দিকে তাকিয়ে কানের ফোনটা নামিয়ে টেবিলের ওপরে রাখে। মায়া সোফার টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার ফলে গায়ের বোরখা হিজাব ভিজিয়ে ফেলেছে। মায়ের মাথায় হিজাবের পিন খুলতে খুলতে সোফার টেবিলে রেখে বলে, আমি এখানে আসলে কি আপনি বিরক্ত হন? না। যদি কখনো বিরক্ত হন তাহলে আমাকে জানাবেন, আমি আর আসবো না আপনার অফিসে। হঠাৎ এই কথা কেন, কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। আপনি তো অনেক মুডি মানুষ, সবসময় মুড নিয়ে চলেন, আপনার বইয়ের দরকার পড়ে না, সেজন্য আমাকে কখনো নিজের অফিসে ডাকেন না। আমি বেহারার মতো আপনার টাকার আগে সবসময় নিজে নিজে আপনার অফিসে চলে আসি। এই জন্যই বলছিলাম,
এতে যদি আপনি বিরক্ত হন তাহলে আমাকে জানাবেন, আমি আর আসবো না। হৃদ কপালের একপাশে চুলকে মায়ের কথা শুনে হৃদ আসলেই মায়াকে নিজে কখনো নিজের অফিসে ডাকে না। মায়ের নিজের থেকে সবসময় চলে আসে বলে হৃদ অপেক্ষা করে কবে তার বউ আসবে। কিন্তু এই বিষয়টা যে তার বউ ভুল বুঝে অভিযোগ করবে হৃদ বুঝতেও পারেনি। হৃদ টেবিলের উপরে লাফিয়ে পা ঝুলিয়ে বসে, মায়ের কাছে ডেকে বলে, কাছে এসো কাম। মায়া হিজাব খুলে রাখে, তারপর এক টানে বোরকা খুলে ব্যাগের ওপরে রাখে। হৃদ মায়ের দিকে তাকিয়েই রইল। মায়া আজকাল বোরকা পরে চলাফেরা করে। হৃদের আদেশ মায়ের বোরখা ছাড়া কোথাও চলাফেরা নিষেধ। বেশ অনেকগুলো বোরখা দিয়ে চট্টগ্রাম থেকে ফিরেই মায়াকে কিনে দিয়েছে। মায়া সেগুলোই পরে, বোরখার ভেতরে সাদা কলেজ ড্রেস পরা। মায়া ঝুঁকে ব্যাগের চেন খুলে কলেজের সাদা হিজাবটি নিয়ে গায়ে জড়াতে চাইলে হৃদ নিষেধ করে ডেকে বলে, ওইটা প্রয়োজন নেই, তুমি এদিকে আসো কাম। হৃদ হাত বাড়িয়ে মায়াকে কাছে ডাকে। মায়া হিজাব ছাড়াই হৃদের কাছে যায়। হৃদ মায়ের বাহু টেনে মায়াকে নিচের দুপায়ের মধ্যস্থানে দাঁড় করিয়ে নিচে পা দুটো দিয়ে মায়াকে বাঁধেন। মায়ের হৃদের দুই পায়ের মধ্যস্থতায় আটকা পড়ে। হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে মায়ের ভেজা মুখটা টিস্যুতে মুছে দিতে দিতে বলে, আই লাভ ইউ মাই বেহায়া বউ। আমি চাই আমার বউ সবসময় বেহায়াদের মতো আমার আগে পিছু করুক, আমাকে জানুক বুঝুক, আমাদের সীমাবদ্ধ থাকুক। চালাক বউ হলে তো আমাকে চেঙ্গিয়ে চলবে। আমার তো বোকা বউ পছন্দ চান। মায়া চোখ তুলে হৃদের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়। হৃদ এক হাতে আলতো করে মায়ের থুতনি ধরে চেপে অন্য হাতে টিস্যু দিয়ে মায়ের মুখ গাল গলার পানি পরিষ্কার করে দেয়। মায়া হৃদকে প্রশ্ন করে বলে, আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন নেতা সাহেব? মায়া মনে করেছিল হৃদ নিজের মা বাবার নামে নিবে, অথচ হৃদ মায়াকে ভুল প্রমাণ করে সে নিজের নাম নিয়ে বলল, মাইসেলফ। মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে বলে, আর আমাকে? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আমি আমার জন্য তোমাকেও ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বিধায় আমি তোমাকে ততটাই ভালোবাসি। আমাকে ছাড়া আপনি থাকতে পারলে ভালোবাসতেন না নেতা সাহেব? না, বাঁচতাম না। মায়া হৃদের কথায় কষ্ট পেল, সেই সাথে হৃদকে হারানোর ভয় মনে জাগলো তীব্রভাবে। মায়া বলে, আজ আপনি আমাকে ছাড়া থাকতে পারছেন না বিধায় আজ আমি আপনার জীবনে আছি। যদি ভবিষ্যতে আপনি আমাকে ছাড়া থাকতে পারেন তাহলে তখন কি আমাকে ছেড়ে দেবেন? হৃদ মায়াকে ভুল বুঝেছে ব্যাপারটাই হৃদ ঠাওর করতে পেরে হৃদ মায়াকে শুধিয়ে বলে, শোনো হৃদ, এই দুনিয়ার প্রতিটা মানুষ তার জীবনের জন্য অন্যকে ভালোবাসে। একটা ব্যক্তির চোখে যখন অন্যকে ভালো লাগে, মন ছাই দেয়, তখন ওই ব্যক্তিটা সেই মানুষটাকে ভালোবাসে, আপন করতে চায়। কিন্তু যখন কারো প্রতি আমাদের মনটা টানে না, তখন আমরা তাকে আপন করতে চাই না, আবার ভালোবাসতেও পারি না। ব্যাপারটা এমন গঠিত, তোমরা কাউকে ভালো না লাগলে তুমি কখনো তার কাছে যেতে চাইবে না। মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই হৃদ ফের বলে, সেটাই, আমাদের নিজের যখন কাউকে ভালো লাগে তখনই আমরা আরেকটা মানুষের সাথে জড়াই, ভালো না লাগলেও জড়াই না। সেজন্য বলতে পারি প্রতিটা মানুষেরই তার জীবনের জন্য কয়েকটা মানুষকে ভালোবাসে। যখন ব্যক্তির নিজের মন থেকে ভালোবাসা, মায়া, অনুভূতি সব শেষ হয়ে যায়, তখনই প্রেমে ব্রেকআপ করে বিয়েতে বিচ্ছেদ ঘটে। মায়ের চোখে হৃদকে হারানোর তাড়না কাজ করে। আহত কণ্ঠে বলে, আমার ভয় করছে নেতা সাহেব, আপনি আমাকে কখনো ছেড়ে দিবেন না তো? আপনার মন আমার থেকে উঠে যাবে না তো আবার? হৃদ মায়ের ভয় বোঝে, মায়ের মুখের উপরে চোখে দোকালে শব্দ করে চুমু খায়। মায়ের গালে নাক চেপে বলে, তুমি আমার সেই মোহ হৃদ, যার ঘোর আমি ইহজীবনেও কাটাতে চাই না। তুমি আমার বেপরোয়া জীবনের একমাত্র পূর্ণতা, যাকে পেয়ে আমি শূন্যতা হারিয়েছি মাই লাভ। হৃদ মা দুজনেই সোফা টেবিলে খেতে বসেছে। মায়ের মাছ ভাত বেশ পছন্দ, কাটার ভয়ে ছোট মাছ খেতে পারে না সে। বড় মাছ খেতে গেলেও মায়ের গলায় মাঝে মধ্যে কাটা পিঠের, তাই মায়া বরাবরই কাটাবিহীন চিংড়ি মাছ খেতে পছন্দ করে। হৃদ মায়ের প্লেটে এক্সট্রা চিংড়ি তুলে দিল। মায়ের সেগুলো মনোযোগ সহকারে খাচ্ছে। হৃদ নিজে খাওয়া ছেড়ে মায়ের জন্য মাছের কাটা ছাড়িয়ে প্লেটে ভর্তি মাছ মায়ের দিকে বাড়িয়ে বলে, এটা খাও। মায়া ভাত খাচ্ছে না, শুধু চিংড়ি মাছ খাচ্ছে। হৃদ মায়ের ভাতের প্লেটটা নিজের কাছে টেনে মাছ ভাতের লোকমা বানিয়ে মায়ের মুখে তুলে দিয়ে বলে, হা করো। মায়া ভাত মুখে নিয়ে চিবোতে থাকে। হৃদ নিজেও মায়ের প্লেট থেকে খাবারের লোকমা নিজের মুখে তোলে। দুজনে একই প্লেটে খাচ্ছে। প্রায় হৃদকে দেখা যায় মায়ের প্লেট থেকে খাবার খেতে। হৃদ নিজে খায়, আবার মাকেও খাইয়ে দেয়। যে হৃদ কখনো নিজের ব্যবহৃত টিস্যুতে অন্যের স্পর্শ পছন্দ করে না, সেই হৃদ খান বউয়ের এটো প্লেটে খাবার খাচ্ছে নির্দ্বিধায়। এই হৃদ খানকে দেখে কেউ বলতে পারবে না সে প্রচণ্ড রাগী আর জেদি মানুষ। এই হৃদ খানকে মানুষ দেখলে বলবে সে খুবই যত্নশীল আর দায়িত্ববান একজন স্বামী। এই হৃদ খান ঘর পোছে, বউ পোছে, বউয়ের প্রতি যত্ন বোঝে। মায়া খাবার চিবোতে চিবোতে বলে, আম্মা ফোন করেছিল, আব্বা ফোন দিয়েছিল, আশুগঞ্জ যেতে বলেছে। আরি ভাইয়ের ছেলে হয়েছে, দেখতে যেতে বলেছে। জুই, আয়ন ভাইয়াও যাবেন।
হৃদ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, ভাতের লোকমা ফের মুখে তুলে দিল। মায়া হৃদকে চুপ থাকতে দেখে মুখে ভাত চিবোতে চিবোতে অনুনয় গলায় বলে, আমি গেলে আপনি রাগ করবেন? হৃদ মায়ের দিকে পানি এগিয়ে দিয়ে বলে, পানি পান করো। হৃদ প্রসঙ্গ এড়াচ্ছে। মায়া হৃদের থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ফের অনুনয় করে বলে, আমি চাই নেতা সাহেব। হৃদ কপাল কুঁচকে খানিকটা বিরক্তি প্রকাশ করে। তার বউ তার কাছে না থাকলে মেজাজ খারাপ হয়। বিয়ে হয়ে গেল, মেয়েদের বাপের বাড়িতে যাওয়ার কি দরকার? সে তার বউয়ের খেয়াল রাখে না? তাহলে বাপের বাড়ি কেন যাবে? সবাইকে দেখতে মন চাইলে সবাইকে বলুক তার বাড়িতে চলে আসতে। তার এত বড় বাড়িতে সবার জায়গা হবে, তাহলে বউ যাওয়ার কি দরকার? হৃদ খানিকটা মেজাজ নিয়ে বিরক্তি স্বরে বলে, সন্ধ্যার আগে বাসায় ফেরা চাই। বউ বাড়িতে না পেলে মেজাজ খারাপ হয় আমার। হৃদ সম্মতি দিয়েছে দেখে মায়া বেশ খুশি হয়। তবে ঢাকা থেকে আশুগঞ্জ যাওয়া আসা 2 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। মাঝে কয়েক ঘন্টা সময় পাবে পরিবারের সঙ্গে সময় কাটানোর। এত অল্প সময়ে কি মায়ের মন ভরবে পরিবারের সঙ্গে কাটিয়ে? তাছাড়া মায়ের সন্ধ্যার আগে ফিরতে না পারলে হয়তো রাতও হতে পারে। মায়া আপত্তি জানিয়ে বলতে চাইল, এত দূরের রাস্তা, আমার যাওয়া আসাতেই তো 4 ঘন্টা লাগবে। পরিবারের সাথে সময় কাটাতে মাঝের মাত্র আর কয়েক ঘন্টা সময় পাবো। এত অল্প সময়ে আমার পোষাবে বলুন? তাই বলছিলাম, যদি সন্ধ্যায় না ফিরতে পারি তাহলে রাত হতে পারে। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ মেজাজি ভঙ্গিতে মায়ের মুখের ভাতের লোকমা তুলে দিতে দিতে বলে, না পোষালে স্বামীর ঘরেই থাকো, কোথাও যাওয়ার দরকার নেই। রেগে যাচ্ছেন কেন? বাসায় ফিরে তোমাকে দেখতে না পেলে আমার মেজাজ খারাপ হয় হৃদ। অশান্তি অস্থির লাগে, এটা তুমি কবে বুঝবে? হৃদের কথায় মায়ের মন চট করে গলে যায়। মায়া আর আপত্তি জানায় না, বরং হৃদের কথা মতো মেনে বলে, আমি কি এখন আর আপনাকে ছেড়ে কোথাও যাই বলুন? যায় না তো, বরং আপনার কথা মতো চলি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অফিসে পাঠিয়ে আমি যাব, আবার আপনি ফেরার আগে আমি ফিরে আসবো, থাকবো না। হৃদ মায়ের কথায় কিছু বলে না, আমার মেজাজও দেখায়নি। নীরবে মায়ের মুখে লোকমা তুলে সে নিজেও খাচ্ছে। হৃদকে শান্ত নিশ্চুপতা দেখে মায়া বুঝতে পারল এবার হৃদের মর্জি মতো হয়েছে সবটা। মায়াবাদী, মুক্তা, জুই, রাফা সবাই প্রেগনেন্ট, এতে মায়ের কষ্টের শেষ নেই। আবার এই বিষয়ে হৃদকে কিছু বলে হৃদ পাত্তা দেয় না, না শোনার মতো করে থাকে। জুয়ের 3 মাস চলছে, রাফার 7 মাস, মুক্তার 9 মাস। ফিহার মাত্রই বেবি হলো। আরিফ ফিহার ছেলের নাম ইরফান। মায়া ফিহার ছেলেকে দেখতে এসেছে। ছেলেটা আরিফের মতোই দেখতে সুন্দর হয়েছে, কিন্তু গায়ের রংটা একটু চাপা। মায়ের বেবি হলে বেবি নিয়ে হাই হুতাশ সুফিয়া খানের চোখে পড়েছে। তিনি আরাফ খান আর হেনা খানকে নিয়ে খান বাড়িতে এসেছে মায়ের সংসার বাড়াতে। 1-2 মাস গ্যাপে গ্যাপে মায়ের সংসারে শাশুড়ি আগমন ঘটে। সুফিয়া খান 2 দিন ধরে হৃদের বাড়িতে থাকায় মায়ের বেবিকে নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারটা সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ের বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলে, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না, কেমন? সুফিয়া খানের কথাই মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক সুরে প্রশ্ন করে বলে, কেন আম্মু? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারটা বুঝিয়ে বলে, তোমার বয়স কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি, তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোধের মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয়। সে পরবর্তীতে মা হতে পারে না। তোমার একত্রে সংসার করেছ প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে, সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওইসব মেডিসিন সেবন বন্ধ করা উচিত। নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এই জন্য বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্ব রোধের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে চেও না, তবে ওর দেওয়া কিছু খেতে সতর্কতা অবলম্বন করবে, বুঝেছ? সুফিয়া খানের কথায় মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মাথা চক্কর দিয়ে ওঠে। এই জন্যই মূলত মায়া এতদিন যাবৎ কনসেপ্ট করতে পারছে না। মায়ের এত কান্না, এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি? এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পেছনে? মায়ের সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়ের মা হতে সমস্যা কোথায়? মায়ের হৃদের প্রতি আকাশমান অভিমানী থাকার পরেও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে তাহলে হৃদ বুঝে যাবে মায়া জেনে গিয়েছে হৃদের গোপন বিষয়টি। তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর বেবি নিতে দেবে না। এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রাখে, সে একাই বেবি প্ল্যানিং করুক। যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোকের এমনিতেও শাস্তি হবে। মায়াও দেখিয়ে দেবে মায়ের স্বামীর থেকেও মায়া কম চালাক না। এরপর থেকে মায়ার হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না। আর না হৃদের দেওয়া কোনো কিছু খায়, এমনকি পানিটুকু পর্যন্ত নয়। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না। হৃদের অফিসেও যায় না। হৃদ মায়ের হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে আর সে বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তারপর দিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে তাদের হৃদের ভালোই যাচ্ছিল।
হৃদ নিজের কোম্পানির কাজে দেশ ছেড়ে বিদেশে দুবাই যেতেই মায়াকে চট্টগ্রামে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। মূলত হৃদ দুবাই সপ্তাহখানেক থাকবে, কিন্তু মায়া একা ঢাকায় থাকতে পারবে না বলেই হৃদ মায়াকে চট্টগ্রামে পাঠিয়ে এসে আসিফকে নিয়ে দুবাই চলে যায়। হৃদ দুবাই থাকার তৃতীয় দিনের মাঝে হৃদের কাছে খবর আসে সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতো নয়। রাতিফের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতন ঠায় বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতেই কাজকর্ম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরদিন ভোর রাতে। বাবা হওয়ার অনুমতি হৃদ প্রকাশ করতে পারল না, না চট করে। তবে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ নিয়ে তাকিয়ে রইল। খানবাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সুফিয়া খান, হেনা খান, আরাফ খান, নিহাল খান, রাদীপ সকলে আয়োজন করে এলাকায় মিষ্টি বিতরণ করল। মায়া পড়াশোনার ব্যাপারটাও মাথায় রেখে সুফিয়া খান, আরাফ খান আর হেনা খানকে নিয়ে ঢাকা খানবাড়িতে শিফট হয়ে যায় মায়ের জন্য। নিহাল খান, রাদীপ খান, ওদের তিনজনের ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময়ে অসময়ে। এটা কি হলো ভাই, আগের গল্প কেন লিখে দিতেছে? ভাবলাম নতুন কিছু পাবো, এটা তো ঘুরে ফিরে সেই আগেরই গল্প হয়ে গেল।